তো আমার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে অর্পণ আমার সাথে কাজ করে বা নিশান আমার সাথে কাজ করে একটু কিছু যদি আমাকে শেখাতে পারি, এটার জন্য আমি হ্যাঁ বলেছি। কলেজ বা স্কুলের জায়গাটা খুব পবিত্র একটা জায়গা হয়, যে আমি চরিত্র অনুযায়ী সাজগোজ করি। এই যে অকওয়ার্ড সাইলেন্সটা ছিল, এর কারণ হচ্ছে আমরা তিনজনের এইভাবে একসাথে বসতে হবে, কি কথা বলবো শব্দ খুঁজে না পাওয়া, তাই সাইলেন্সটা খুব স্বাভাবিক না? বরের গার্লফ্রেন্ড বসে আছে পাশে, বউ একদিকে বসে আছে, সেটা তো স্বাভাবিক হওয়া উচিতই যে অকওয়ার্ড। তুমি এইদিকে ঝুঁকে এলে তুমি যেটা যেটা করেছো সেটার উপরে প্রলেপ করবে না, বসন্ত এসে গেছে। হ্যাঁ বললাম, প্রথমে তো আমি হ্যাঁ বলিনি, একেবারেই আমি হ্যাঁ বলিনি। তারপর আমি জানতে পারলাম যে আমি স্বস্তিকা দত্তর সাথে অভিনয় করছি। Oh my God, I'm so blessed, overwhelmed. তো প্রথমে হ্যাঁ বলিনি, তারপর যখন এটা জানতে পারি তারপর চিঠি পাঠাতে থাকি বারবার সুরিন্দ্রের অফিসে যে আমি করতে চাই। এই যে অর্পণ এত নিশান এত ভালো ভালো কথা বলো, থ্যাংক ইউ ফর দ্যাট। তো আমার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে অর্পণ আমার সাথে কাজ করে বা নিশান আমার সাথে কাজ করে একটু কিছু যদি আমাকে শেখাতে পারি, এটার জন্য আমি হ্যাঁ বলেছি, বিকজ আমি তো সিনিয়র, আমার একটা দায়িত্ব আছে। আরও একটা কারণ হচ্ছে সুরিন্দ্রের সাথে 11 বছর আগে আমি একটা ছবি করেছিলাম, আর এই কাজটা আরেকটা ওয়ে সুরিন্দ্রের সাথে কাজ করার। তো থ্যাংক ইউ। এবং অভিমন্যু স্যারের সাথে আমি প্রথম কাজ করছি। আরও একটা বিষয় হচ্ছে এই চরিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটা হ্যাঁ বলবো। অবশ্যই আমার সুরেন্দ্র আর অভিমন্যু দাকে থ্যাংক ইউ বলার জন্য, আমি অফকোর্স এই প্রজেক্টটা অভিমন্যু দা একটা আমার জন্য খুবই বড় ব্যাপার, এইটা একটা কারণ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি 19 বছর বয়সের একটা ক্যারেক্টার পেয়েছি, যেটা আমার কলেজের ফার্স্ট ইয়ার, যেটা আমার কলেজের সময় তো ইট ওয়াজ কোভিড, তো আমি ফিল করতে পারিনি। আমি ভাবলাম হয়তো এই 10 দিন 12 দিনে হয়তো একটু ফিল করতে পারবো। হ্যাঁ, কোনো মিল সেই অর্থে আমি খুঁজে পাই, কিন্তু একটা হয় না সব মানুষের মধ্যেই, আমরা যখন কোনো কিছুতে হ্যাঁ বলি তখন একটা মন কাজ করে যে না বলি। তো এই দৃশ্যটা সব মানুষের মধ্যেই থাকে। এই যে আমি এখানে বসে আছি এই মুহূর্তে হ্যাঁ বলবো, তো একটা মন তো চাইছে যে না এখন না হলে বাড়ি থেকে একটু ঘুমোতে পারতাম। তো চরিত্রের এই দিকটা সবসময় না যে কোনো চরিত্রেরই থাকে, যে আমি একটা হ্যাঁ বলতে চাই ওরকম একটা মন না বলে। তো এই যে দুটো পথে হাঁটতে হাঁটতে মানুষটা একটা দিকে চলে যায়, সেইটা আমার মনে হয় সব ক্ষেত্রেই ঘটে। এটা শুধু বিশালের জীবনে ঘটছে এমন না, আমার জীবনে স্বস্তিকার জীবনে ঘটে, এবং কখনো সেটা পজিটিভ দিকে যায়, কখনো নেগেটিভ দিকে। কমিটেড বা ম্যারিড মেনদের যখনই জানতে পারি তারা কমিটেড বা ম্যারিড, তাদের থেকে আমি উল্টো রাস্তায় দৌড়াই, বিকজ আমার ভয় লাগে। ওকে, হ্যাঁ, বিবাহিত লোক যারা অ্যাকচুয়ালি নিজের লাইফে কমিটেড নয়, যারা হ্যাঁ এক্স্যাক্টলি বাইরেও খুশি খুঁজতে যায়, তাদের থেকে একটু ভয়ই লাগে। সো তিয়াশার সাথে আমার খুব একটা মিল নেই, আদার দেন দ্য স্কুল গার্ল আই গেস। আমারটা একটু হাসি খেলা নয়, বিকজ আমার যে চরিত্রটা, সে চরিত্রটা যেটা দেখানো হয়েছে যে আমাদের সোসাইটিতে এমন অনেক গৃহবধূ আছেন যারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এইসব নিয়ে না খুব ডে টু ডে লাইফে ডিল করে। আমার একটা কারণ ছিল এটা হ্যাঁ বলা, বিকজ আমার কোনো সমস্যা হলে লাইফে আমি থেরাপিস্টের কাছে চলে যাই। সো দ্যাট ওয়াজ দ্য রিজন আমি এই চরিত্রটাকে হ্যাঁ বলেছি। কলেজ বা স্কুলের জায়গাটা খুব পবিত্র একটা জায়গা হয়। আমি যেটা আমি প্রথমেই প্রচুর সিসিটিভি ক্যামেরা দেখছিলাম যেই কলেজে আমরা শ্যুট করছিলাম। তারপরে আমরা কলেজে যেটা করেছিলাম ঠিক করিনি, আমি করেছিলাম, ইট ওয়াজ মাই ইনিশিয়েটিভ। মেমোরেবল মুহূর্ত ঠিকভাবে আলাদা কোনো মেমোরেবল মুহূর্ত আমার নেই। টিজারটা চালিয়ে দাও, এসে যাবে এক্ষুনি মেমোরেবল মুহূর্ত মনে। যেটা বলার যে একটা যেটা বিষয় ছিল, প্রতিদিন অনেক সিন থাকতো, সেটা একটা চাপ ছিল, আমার প্রতিদিনই খুব চাপ লাগতো। সেই একটা মেমোরেবল বা যে খুব পরিশ্রম করে কাজটা হয়েছে, তাই মেমোরেবল মুহূর্তগুলোর অন্তত আলাদা করে রয়ে যায়। সেটাই আমার কাছে মনে হয়। আমার ক্যারিয়ারে আই থিঙ্ক তোমারও এটা হবে, ডোনারও এটা হবে। আমার ক্যারিয়ারে প্রথম কোনো প্রজেক্ট, ছোট পর্দা বড় পর্দা ওটিটি, এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটায় একদিনে হাইয়েস্ট সিন ছিল 18খানা। কিছু করার ছিল না, বিকজ একটা বাধ্যতামূলক স্কেডিউলে আমাদের সবাইকে কাজ করতে হয়, একটু টাইট স্কেডিউল ছিল।
আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটাই খুব মেমোরেবল হয়ে থাকবে যতদিন না আমরা এই 18টা সিনকে ওভার পাওয়ার করে 19টা সিনে যাব। তো মোটামুটি বসন্ত এসে গেছে, তো আমরা খুব হেসে খেলে, এবং আই থিঙ্ক মেমোরেবল আরেকটা ইনসিডেন্ট আছে যেটা আমি সেলিব্রেট করিনি কারণ আমার ডেট ছিল না, সেটা হচ্ছে অভিমন্যু স্যার আর অর্পণের বার্থডে বোধহয় বসন্ত শুটিং এর মাঝখানে ছিল, যেখানে অভিমন্যুদারটা জানতে পারা গেছিল। অর্পণ একবারও আমাদেরকে বলেও নি, আমরা পরের দিন জানতে পেরেছি যে ওর বার্থডে আগের দিন ছিল। আমার আই থিঙ্ক আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আমি চরিত্র অনুযায়ী সাজগোজ করি, এই নয় যে চরিত্র ডিমান্ড করছে না আর আমি একটা লাল লিপস্টিক মেখে চলে গেলাম। তো এই চরিত্রটা মানে চন্দ্রিমার চরিত্রে আমাকে একদম উইদাউট মানে আই ওয়ান্টেড টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ আই ক্যান। আর সিন বলতে অ্যাকচুয়ালি বসন্ত এসে গেছে এমন একটা ওয়েব সিরিজ যেটা প্রত্যেকটা সিন আমার খুব এখান থেকে করা, পারফর্ম করা, কারণ কি বলবো মানে একটু এদিক ওদিক বললে পুরোটা রিভিল করে দেওয়া হয়ে যাবে, সেটা আমি এখনই চাই না। বাট টিজারে যেই সিনটা আছে যেখানে আমি কাঁদছি আর কি, বার্স্ট আউট করছি, কেন, কিসের জন্য, কি পরিস্থিতিতে, আই থিঙ্ক ওই সিনটায় আমরা দুজন উই গট অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ইউনিট অলসো। সো বসন্ত এসে গেছে চরিত্রটার মধ্যে আমি ঢুকে গেলে না আমার ওখান থেকে বেরোতে একটু সময় লাগে। প্রত্যেকটা সিন আমার কাছে খুব ধরা সিন, তো কোনো পার্টিকুলার সিন নেই। ইমোশনাল জার্নি থাকে, যখন সিনগুলো শুট হয় তখন অনেক সময় হয় খুব ইমোশনালি এনগেজিং সিন। হ্যাঁ একদম একদম। তারপর একটা হাসি মজার সিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। হ্যাঁ হ্যাঁ। তো সেইটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় যে ওটা ট্রান্সফার করা। আর যেটা আমার অভিনয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস খুব মাথায় রাখার চেষ্টা করি, ভালো অভিনয় খারাপ অভিনয় সব ছাড়িয়ে রাখি, সেটা হলো যে আমি যখন একটা সিন করছি, হয়তো যদি আমি কাউকে ভালোবাসার কথা বলছি বা কারোর ভালোবাসার কথা শুনে রিয়াক্ট করছি, আমার অভিনয় করার সময় এটাই মনে হয় যে জীবনে এটা দেখেছে বা ফেস করেছে, তার কাছে যেন ব্যাপারটা কখনো না খাটো হয়ে যায়। হ্যাঁ, ভেরি ওয়েল। এটা খুব লঘু না হয়ে যায়। কারেক্ট। ও যে চরিত্রটা করছে মনে যেন ওর নিশ্চয়ই রিলেটেবল যাতে লাগে, রিলেটেবল থেকেও আমার মনে হয় যে ওই যে কেউ দেখে যেন মনে হয় ও এটা তো এরকম ব্যাপার আছে। হ্যাঁ মানে তোমার ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তোমার বউ হলে বা তোমার গার্লফ্রেন্ড হলে কিভাবে রিয়াক্ট করবে, বা আমার যদি অর্পণের মতন কোনো হাজবেন্ড হয় সেই এই জিনিসগুলো করলে আমি কিভাবে রিয়াক্ট করব, মানে ওই এক্সপেকটেশনটা যেন কোথাও গিয়ে মিট করতে পারে। সো মানে ইউ মেন্ট দিস তো ভেরি ওয়েল, মিট করতে পারে এবং সেইটা যেন এরকম মনে না ও এটা তো এরকম না, এটা তো জীবনে হতেই পারে, কোথাও মানে যে ইম্প্যাক্টটা হয় সেটার গভীরতাটা যেন দর্শকের কাছে পৌঁছয়, এটা আমার শোনা। এখানে সব রকমেরই ইমোশনস আমাদের দেখাতে হয়েছে, বিএড কান্না হোক, বিএড হ্যাপি হোক, এনিথিং। আমি প্রজেক্টের আগে অভিমন্যুদাকে খুব জ্বালিয়েছি যাতে অভিমন্যুদাকে আমাকে ফ্লোরে বেশি জ্বালাতে না হয়। তো আমার কাছে খুব একটা ডিফিকাল্টিস হয়নি, বিকজ আমি তিয়ার সাথে খুব ঢুকেছিলাম, মানে আমার কাছে ক্যারেক্টারটা খুব নিজের আমি করে নিয়েছিলাম যাতে আমি ওই জিনিসটাকে ফিল করেই করতে পারি। আমি ইভেন ফার্স্ট ডে শুটিংয়ে অর্পণকে জিজ্ঞেসও করেছিলাম কি করে দুটো প্রজেক্ট একটা সেম টাইম করা যায়। ও তখন বলছে না নিজে থেকে অন্যর ভিউটা দেখা, তো আমি তো খুব মাথায় রেখেছিলাম। তার সাথে সাথে আমি অনেক কিছু অ্যানালাইজ করে ক্যারেক্টারটা প্লে করেছি, ইট হেল্প। অ্যাফেয়ার শব্দ থেকে তুমি কি করে রাখো? এই শব্দটার একটা নেগেটিভিটি তো আছে, এটা ফ্যাক্ট, এবং আমি আমার জীবনেও দেখেছি অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো পারিবারিক সম্পর্ক, দুটো পরিবারের সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র এরকম একটা কারণে। কিন্তু জেনারেল যে ভাইব তোমার ধরো অ্যাফেয়ার বলতে যেটা আমার মাথায় প্রথম আসে, যে শব্দটা যে ইমোশনটা প্রথম একটা মাইন্ডে ঢোকে, হ্যাঁ সেটা একটা নেগেটিভিটির দিকেই যায়। তখন ছেলের মধ্যে সম্পর্ক হয়, আপনাকে প্রেম বলবো লাভ বলবো, অ্যাফেয়ার চট করে আমরা বলবো না। তো আমার সেই জায়গা থেকেই মনে হয় যে অ্যাফেয়ারের মধ্যে নেগেটিভিটি লুকিয়ে আছে, সেটা ইজিলি কাটিয়ে দেওয়া যায় যদি আমরা নিজেদের সাথে একটু ওপেন হতে পারি এবং আমরা যাদের সাথে আছি তাদের সাথে প্রপারলি কথা বলতে পারি। আমার কাছে অ্যাফেয়ার বলতে বা প্রেম বলতে বা ভালোবাসা বলতে একটাই জিনিস, যেই মানুষটার সাথে থাকবো সেই মানুষটার সাথেই থাকবো, যদি মনে হয় তার সাথে প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে তার থেকে পুরো বেরিয়ে গিয়ে আই থিঙ্ক মানে কিছু করাটা বেটার হবে।
আদারওয়াইজ মানে এক্সট্রা কিছু ইজ নট মাই কাপ অফ টি। হ্যাঁ, আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি এটুকু বলবো যে আমি চাইবো অ্যাফেয়ার শব্দটা আমার জীবনে যাতে না আসুক, আমার দিক থেকেও না, আমার পার্টনারের দিক থেকে। তোমায় এই জীবনে লাগে রঙিন